সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর বিশেষ আয়োজন শিশু মেধা বিকাশ এবং আলোকিত আগামী অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আইসিডিটিআরপি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। শিশুদের মেধা বিকাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলার জন্যই আমাদের আয়োজন। যে শিশুর হাত ধরে বিকশিত হবে আমাদের সুন্দর আগামী, তার বিকাশ আসলে কতটুকু প্রয়োজন, কেন বা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হলে তার প্রভাব পড়ে পুরো সমাজ তথা দেশের ভবিষ্যতে। দর্শক, শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে খেলার গুরুত্ব কতটুকু, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন শামিমা সিরাজি, যিনি সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন, আইসিডিটিআরবি। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার শাহনাজ বেগম, নিউট্রিশন অফিসার, ইউনিসেফ। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ ওমর ফারুক, প্রোগ্রাম ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছি, শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে খেলার গুরুত্ব কতটুকু। আসলে প্রত্যেকটি শিশু তো অনেক আবেগ, অনেক মায়া নিয়ে প্রত্যেকটি পরিবারে বড় হয়, কিন্তু সেক্ষেত্রে খেলারও যে একটি গুরুত্ব রয়েছে, বিষয়গুলোকে আমরা আসলে কতটুকু গুরুত্বের সঙ্গে দেখি। তাই ম্যাডামের কাছে শুরুতে জানবো যে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে কোন সময়টাকে গুরুত্ব দেওয়া জরুরি? প্রথমত শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই শিশুর সাথে খেলার বিভিন্ন ধরনের উপায় রয়েছে। সেই বিষয়গুলো আমাদের মায়েরা জানে না বা বুঝতে পারে না বলে তখন থেকে তারা বুঝতে পারে না যে খেলার গুরুত্ব শুরু হয় শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকে। মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুর যে ব্রেইন ডেভেলপমেন্ট বা শিশুর যে ব্রেইনের যে সার্বিক বিকাশটা সেটা শুরু হয়ে যায় তার জন্মের মায়ের গর্ভ অবস্থা থেকে, এবং 3 বছর পর্যন্ত এটা সর্বোচ্চ বিকশিত হয়। এবং এই 3 বছরের সময়ের মধ্যে আমাদের প্রথম 2 বছরটা আমরা সবাই জানি, আমাদের যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি বা আমাদের অনেক মায়েরাও এখন শিখে গেছেন আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে, যে গোল্ডেন 1000 ডেজ বা সোনালি 1000 দিন। এই সোনালি 1000 দিনটা শুরুই হলো মায়ের গর্ভ থেকে শুরু করে তার প্রথম দুটো জন্মদিন উদযাপন পর্যন্ত। তার মানে এই যে প্রথম দুটো জন্মদিন পর্যন্ত শিশুর বিকশিত হওয়ার যে সুযোগটা রয়েছে, এই জায়গাটা এটা হচ্ছে সর্বোচ্চ সময় যখন এটা এই শিশু বিকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের খেলা এই সময়টায় মায়ের সাথে মাকে শিখিয়ে দিলে বা পরিবারকে শিখিয়ে দিলে এই কাজটা করতে পারে। তাছাড়া শিশু ক্রমান্বয়ে যেমন 80% ব্রেন ডেভেলপমেন্ট, 80% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় এই সময়ের মধ্যে। তারপরে তার 4 থেকে 5 বছরের মধ্যে আরও 10% ব্রেন ডেভেলপমেন্ট হয়। কারণ আপনি যদি দেখেন যে তার একটা শিশুর আমরা যারা অ্যাডাল্ট বা বড় হয়েছি, তাদের এখন যে ব্রেন ডেভেলপমেন্টের যে অবস্থা, তার 90% ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে আমাদের যখন আমরা 5 বছর বয়সী ছিলাম, তখনই কিন্তু আমাদের 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে গেছে। এবং শিশুরা ধীরে ধীরে ক্রমান্বয়ে বাকি যে রেস্ট অফ দি লাইফ, বাকি জীবনের শেষ সময়টুকুতে ব্রেন ডেভেলপমেন্টটা চলতে থাকে। আমরা আমাদের দেশে বা আমাদের জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে শিশু বিকাশে যে সময়টাকে নির্ধারণ করা হয়েছে, যে সময়টায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে 0 থেকে 8 বছর পর্যন্ত। তার মধ্যে 0 থেকে 3 বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই যে গুরুত্বপূর্ণ সময়ে আসলে ম্যাম খুব চমৎকারভাবে বলছিলেন যে 0 থেকে 8 বছর পর্যন্ত খেলার উপযুক্ত একটি সময়। আসলে এই সময়টিতে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়াটা জরুরি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। এই সময়টা আসলে বাচ্চা যখন জন্ম নেয় তখন ব্রেনের সেলগুলো অথবা নিউরনগুলো কানেক্টেড হতে শুরু করে এবং ম্যাচিউর হতে শুরু করে। আপা যেটা বললেন যে 5 বছরের মধ্যে 90% সম্পন্ন হয়ে যায় এবং বাকি 10% সে সারা জীবন ধরে নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং শিখতে থাকে। তো ধাপে ধাপে বেড়ে ওঠার ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যে আছে, যেমন ধরুন একটা বাচ্চা 7 মাস বয়স, সেই বাচ্চা 7 মাস বয়সে কী পারতে পারে, সে আস্তে আস্তে সে একটা দুইটা ওয়ার্ড ইউজ করে শব্দ বলে কথা বলতে শুরু করে। তারপরে সে তার কিছু প্রবলেম সলভিং, যেটা বলে সমস্যা সমাধান, কিছু খেলনা সামনে দিলে সেটাকে লুকিয়ে ফেলে সে খুঁজতে থাকে এবং হামাগুড়ি দিয়ে কোনো জিনিসটাকে আনতে বলে সে আনতে যায় এবং তার যে সোশ্যাল, তার সাথে যে ইন্টারাকশনটা সেটাও হয়ে যায়। যদি আমি একটা কালারফুল বল দেখে বাচ্চাটাকে বলি বাবা এটা এনে দাও তো আমাকে, বা নাম ধরে বলি, তাহলে ও আসলে খুব বেটার ফিল করে যে ও আমাকে তাহলে আমার নাম ধরে বললো। একটা আত্মনির্ভরশীলতা যাকে বলে সেটা তার মধ্যে
জন্মাতে শুরু করে, কেননা আজকের শিশুর আগামীর ভবিষ্যৎ। একদম। তো সেভাবে তখন দেখা যাবে যে আমরা একটি শিশুর মধ্যে কি দেখতে চাই, সেই জিনিসটা আশা করি যদি আমরা তাকে বয়স উপযোগী খেলা দিয়ে, খেলার সুযোগ করে দিয়ে, সেটা মানসিক এবং শারীরিক উভয়ই, সেটা যদি তাকে এনশিওর করতে পারি, তাহলে আজকের শিশু হবে আগামীর আলোকিত একটি ভবিষ্যৎ। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই খেলার সুযোগটা কতটুকু রয়েছে এবং যে পরিসরে আমরা খেলার সুযোগটি করে দিতে পারি সেটাকে আসলে সর্বোচ্চভাবে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, স্যার আপনার কাছে জানবো। ধন্যবাদ। খুবই সুন্দর ভাবে আমাদের আপারা বললেন। আপনি জানতে চেয়েছেন যে খেলাধুলার সুযোগের কি অবস্থা বাংলাদেশে বা আমাদের শিশুদের জন্য। যদি খেলাধুলাকে একদম ওইভাবে ভাগ করেন, খেলাধুলা মানেই শুধুমাত্র ছুটাছুটি না, দৌড়দৌড়ি না। যদি আমরা বুদ্ধিবৃত্তিক খেলাধুলার কথা বলি, শারীরিক খেলাধুলার কথা বলি, যদি মেজর পার্টে আমি ভাগ করি যে শারীরিকভাবে যেই খেলাধুলাগুলো শরীর গঠনে সাহায্য করে, সেরকম খেলাধুলার সুযোগ সত্যি সত্যিই কম। আমরা চাইলে এই জায়গাগুলো নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ আছে। একদমই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এটাকে ভাবি কিনা যে খেলাধুলার গুরুত্ব আছে কি। একদম। যদি ভাবনাটা ঠিক থাকে তাহলে এই পরিসর কম, কিন্তু এই পরিসরের মধ্যে অনেক কিছু করা সম্ভব। আসলে এই ভাবনাগুলো প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে থাকা উচিত। হ্যাঁ। আমরা প্রত্যেকটি ব্যক্তি যদি এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারি, আমরা যে বর্তমানে খুব একটা রোবোটিক লাইফ লিড করছি, বাচ্চাদের কতটুকু সময় দিতে পারছি, এই প্রশ্নে আপনার কাছে আসতে চাই ম্যাডাম। মানে একটি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবার এবং সমাজের গুরুত্ব কতটুকু? আমরা সবাই জানি, এখানে এক্সাম্পলও আছে যে গর্ভকালীন সময়ে একটা শিশু শোনা শুরু করে দেয় হলো তার 4 থেকে 6 মাস বয়সে। এখন সে বাইরে যে শব্দগুলো হচ্ছে, বাইরে যদি খুব জোরে চিৎকার চেঁচামেচি হয় তাহলে সেটার উপরে অবশ্যই তার শিশুর উপরে প্রভাব ফেলে। সেই জন্যই বলা হয় যে শিশুটা যখন গর্ভে আছে, মাতৃগর্ভে আছে, তখন যেন শিশুর চারিদিকে যে পরিবেশ, মায়ের চারিদিকে যে পরিবেশটা, সেটা যেন আনন্দমুখর হয় এবং সেটা যেন শিশুকে এবং সেখান থেকে শিশুটা যেন শিখতে পারে এবং মার যে জিনিসগুলো মানে করতে ইচ্ছে করে, পছন্দ করেন উনি করতে, সেই কাজগুলো যেন উনি করেন, তাহলে শিশুর মধ্যেও সেই জিনিসগুলো আস্তে আস্তে করে সে শুনতে পাবে এবং সেই স্কিলটা তার মধ্যে কিছুটা হলেও তার তার মধ্যে সেই স্কিলটা তাকে প্রভাবিত করবে। এই যে দৃষ্টি বিনিময়টা 2 থেকে 4 মাসের মধ্যে হচ্ছে এবং সর্বোচ্চ বিনিময়টা হচ্ছে 8 মাসের মধ্যে। তখন কিন্তু আমরা শিশুর সাথে হাসি, কথা বলি, ওর দিকে তাকায়, রঙিন একটা কিছু যদি আমরা ঝুলিয়ে দিই, ধরে দেখি, সেদিকে কিন্তু ও তাকিয়ে থাকে। আমরা কিন্তু তখন বুঝতে শিখি, ও তখন রংটার দিকে তাকানো, তার মানে হচ্ছে ও বুঝতে পারে ওকে কিছু দেখানো হচ্ছে, তার মানে ইনস্ট্রাকশন ফলো করা শিখে যায়। যখন ব্রেস্ট ফিডিংটার সাথে অন্যান্য পরিপূরক খাবারগুলো যখন দেওয়া হচ্ছে, এই যে খাবারগুলো এই চেনার মাধ্যমে মা কিন্তু খেলার ছলে খাবারগুলো চিনাতে পারে, খেলার ছলে কথা বলতে পারে এবং তার যে শব্দ ভাণ্ডারটা তখন তৈরি হবে বিভিন্ন খাবার সম্পর্কে। যেমন সে হয়তো তখন খাওয়ানো শুরু করলো হলো বিভিন্ন ধরনের ফল, রঙিন ফল, সে আমাদের দেশীয় যে রঙিন ফল, সেই ফলগুলোকে সে চিনিয়ে দিল, এটা বাবা, এটা কলা, বা মা এটা কলা। তো এরকম করে যে ধাপে ধাপে সে শিশুকে শেখার জন্য মা কিন্তু একটা চমৎকার পরিবেশ বা পরিবারের অন্যরাও এখানে কন্ট্রিবিউট করতে পারে। তো বলা হয়ে থাকে যদি 15 মিনিট সময়, অ্যাটলিস্ট 15 মিনিট সময় একটা মা যদি বাবা তার সারাদিনের মধ্যে একটা গুণগত মানসম্পন্ন সময়ে এই শিশুর সাথে তার যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনসগুলো যদি করতে পারে, এই ধরনের খেলার সামগ্রীগুলো, ছোট ছোট খেলার সামগ্রী, এগুলো যদি শিশুর সামনে তুলে ধরতে পারে, তাহলে শিশুর যে বিকাশের ক্ষেত্রগুলো রয়েছে, তার যে বিভিন্ন ডোমেইনগুলো, তার সামাজিক হওয়া, তার যে ভাষাগত শিক্ষা, এগুলোর কিন্তু, এবং ভোকাবুলারি যেটা শব্দ ভাণ্ডার, আমরা শব্দ ভাণ্ডারে খুব দুর্বল থাকি এবং কথা বলতে গেলে হয়তো শব্দ ভাণ্ডার, তখন এই শিশুটা শব্দ ভাণ্ডার অনেক বেশি হয়ে যাবে, কারণ সে তখন ছোটোবেলা থেকে অনেকগুলো শব্দের সাথে সে পরিচিত হচ্ছে। এটা গাছ, এটা 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 পাখি, এটা বিড়াল ছানা, এটা আমার বাড়ির হাঁস, এটা কুকুর, এটা ইত্যাদি শব্দের সাথে, এবং এই খাবার নাম কি, এই তুমি আমার কাছে সাথে খেলা করো, তুমি আমার ওই জিনিসটা এনে দাও, তো ইনস্ট্রাকশন ফলো করা, মাকে সহযোগিতা করা, এই যে মনোভাবটা তার তৈরি হয়েছে, মার সাথে যে বন্ডিংটা তার তৈরি হলো খেলার ছলে শেখার, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যেটা আমরা হয়তো ছোটবেলা থেকে অনেক মারা আমরা বুঝি না, ইনক্লুডিং মি। আমি বলবো ইটস মাই ট্রু কনফেশন যে
ছোটবেলায় যদি আমি আমার শিশুকে এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানা থাকতো, তাহলে হয়তো ওই এনভায়রনমেন্ট আমি তৈরি করে দিতাম যে তুমি আমার সাথে এঙ্গেজ হও, এটা করো, এটা নিয়ে আসো, এটা খেলো। আমি হয়তো ডাক্তার হওয়ার পরেও অনেক সময় থাকে শিশুর সাথে খেলা করার, সেই সুযোগটা হয়তো আমরা ব্যবহার করতে পারতাম। এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, যেটা হয়তো আমরা আমাদের মাদেরকে যদি জানাতে পারি বা বোঝাতে পারি, বা আমাদের পরিবারের সদস্যদেরকে যদি এটা বুঝিয়ে দেওয়া যায়, তাহলে এই গোল্ডেন সুযোগ, এই যে সোনালী সুযোগটা আমরা হারাচ্ছি, তাহলে সেই সোনালী সুযোগটা হারাবো না। আমাদের দেখেন এখন শিশুরা কি হচ্ছে, শিশুরা বড় হলে পরে আমরা কিশোর গ্যাংটার সাথে পরিচিত, তাই না? বেশ বেশ শুনছি এই যে এই যে এই ধরনের যে আচরণগুলো, যে বুদ্ধি বিকাশটা হয়েছে, তেমনি ও ছোটবেলা থেকে এই যে ফ্যামিলি বন্ড, এই ফ্যামিলি বন্ডের জায়গাটায় কিন্তু যেতে পারেনি, বা আমরা সেই পরিবেশ তাকে নিশ্চিত করতে পারিনি যাতে করে এই ফ্যামিলি বন্ডটা তৈরি হতে পারে। তো কাজেই এই আমরা যদি আমাদের শিশুগুলো এখন গ্লোবাল সিটিজেন সবাই, তাই না? এখন যেহেতু তাদেরকে গ্লোবাল সিটিজেন হলে ওদের যে দক্ষতা, সেটাকে আরও বেশি দক্ষতা তৈরি করে দিতে হবে, কারণ ওদেরকেও সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক একটা এনভায়রনমেন্টের মধ্যে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাছাড়া আমাদের দেশের দিকে যদি তাকাই, যে আমরা ডিপেন্ডেন্স রেশিও, তার মানে বয়স্কদের দেখার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ এবং দায়িত্ব নেওয়ার সংখ্যা, এটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। এখন যখন বেড়ে যাবে, তখন কিন্তু এই শিশুগুলো কিন্তু আমাদের যে স্কিল বা আমার সন্তানদের যে স্কিল, তার থেকে আরো স্কিল বেশি হতে হবে তার সন্তানদের, তা না হলে কিন্তু সেই দায়িত্বগুলো তখন নিতে পারবে না। কাজে শিশুকে এই যে খেলার ছলে কিভাবে দায়িত্ব নিতে হয়, লিডারশিপ কিভাবে নিতে হয়, কিভাবে একটা কাজে অন্যকে সহযোগিতা করতে হয়, কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয়, বন্ধুর কোন বিপদে, আত্মীয় স্বজনের বিপদে কিভাবে এগিয়ে যেতে হয়, এগুলো কিন্তু সে বাবা মার কাছ থেকে শিখবে। এর পজিটিভ আচরণগুলো যেমন শিখবে, আমরা পরিবারের সদস্যরা যখন আমরা নেগেটিভ আচরণ করব, সেই আচরণগুলো কিন্তু শিশু ধারণ করবে এবং পরবর্তীতে সেগুলোরই আমরা প্রতিফলন দেখতে পাবো। কাজেই আমরা, এটা একটা প্রচলিত কথা যে বাসা হচ্ছে একটা ফার্স্ট ইনস্টিটিউশন যেটা শেখার জন্য। কাজে এই প্রত্যেকটা বাড়ি যদি আমাদের শেখার একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু শিশুরা অনেক ভালো শিখবে। আজকের এই আপনার আলোচনার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জেনেছি, যেটি হয়তোবা অনেকেই জানে না, যে 4 থেকে 6 মাস বয়সে একটি শিশুর শ্রবণ শক্তি খুলে যায়, সে অনেক কিছু হয়তো শুনতে পারে, এবং এই সময়টা গর্ভবতী মায়েদের জন্য অনেক বেশি জরুরি। একটু ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, এই যে আমরা খেলার গুরুত্ব নিয়ে এত কথা বলছি, এত কিছু জানছি, আসলে খেলার ধরনগুলো কি কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। খেলার ধরন দুটো, একটা হচ্ছে খেলনা দিয়ে খেলা, একটা খেলনা ছাড়া খেলা। তো খেলনা দিয়ে খেলা, যে আমরা বাচ্চাদেরকে নানা ধরনের খেলনা দিই, সেটা দিয়ে সে খেলে। আমি বারবার একটাই মেসেজ দিতে চাই যে আমরা যে ধরনের খেলনা খেলতে দেওয়ার সুযোগ করে দিই বা আমাদের বাচ্চাদের, সেটা যেন তার বয়স উপযোগী হয়। তো খেলনা দিয়ে খেলার আমি একটা উদাহরণ দিতে চাই, যে আমরা একটা খেলনা দিয়ে বাচ্চার যে সামগ্রিক যে বিকাশটা, সেটা কিন্তু এনশিওর করতে পারি। যেমন আমরা একটা কালারফুল ছোট জিনিস বাচ্চাকে দিলাম, দিয়ে বললাম যে আমি ওর সামনে এটা আমি লুকিয়ে ফেললাম, বললাম তুমি এটা নিয়ে আসো। তখন কি হবে? তখন ও খেলাটা যখন ও চেষ্টা করবে যে কোথায় লুকোলো, ওর কিন্তু স্মৃতিশক্তির বিকাশ হবে। আচ্ছা আচ্ছা। আবার ও জানে যে আমাকে খেলনাটা আনতে বলা হলো, ও তখন চিন্তা করবে যে এটা তো আমাকে আনতে হবে। ওর মাথায় তখন মানে একটা কৌশলগুলো ঘুরবে যে এটা কিভাবে আনতে হয়। দেখেন, বাচ্চাটার বয়স কিন্তু, আমি যে আলোচনা করছি যেটা নিয়ে, যে 7 মাস ধরেন, তো 7 মাসে বাচ্চা, সে কিন্তু তার সমস্যা সমাধানের যে দক্ষতাটা, তো তাকে এই সুযোগটা করে দিলে সেই দক্ষতাটা বৃদ্ধি পাবে। এবং তারপরে তার সাথে যখন আমি ইন্টারাকশন করছি, তুমি আমাকে দাও, তখন কি হবে? সে কথা বলবে, সে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যেটা বলবো সেটা করতে চাবে। সেখানে কি হলো? তার ভাষাগত যে দক্ষতাটা, আমরা দু ধরনের দক্ষতা বলি, একটা হচ্ছে রিসেপটিভ আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ। তো দেখা যায় যে সে দু ধরনের ভাষার দক্ষতা বিকাশ লাভ করে। আপা একটু আগে যেটা বললেন যে বাচ্চারা কথা বলা নিয়ে এখনো আমাদের দেখা যায় যে বিভিন্ন গবেষণাগুলোতে, আর তাছাড়া বিভিন্ন আমাদের কাছে এই প্রসঙ্গগুলো আমার আলাপ আলোচনা করে যে বাচ্চারা কথা বলতে দেরি হচ্ছে, তার বয়স অনুযায়ী সে কথা বলতে পারছে না। সবচেয়ে কমন কমপ্লেইন বর্তমান প্রজন্মের জন্য এটা, কারণ তারা স্ক্রিন বেসড, ডিজিটালিস্ট, এই জন্য এটা হয়। তাদের, আমরা কারোর সাথে কেউ এখন কথা বলি না, আমরা ইনভলভ দেখি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। তো সে কারণেই আসলে এটা
মানে এই ধরনেরই হয়। তো আরেকটু বলতে চাই যে বাচ্চাটা যখন খেলনাটা দৌড়ায় নিয়ে আসলো, আমি বললাম দূরে গিয়ে ছুড়ে দিয়ে বললাম তুমি নিয়ে আসো, তো তখন কি হলো, তার মোটর ডেভেলপমেন্টটা হলো। এবং যখন সে ছোট বলটা ধরলো তখন কি হবে, তার যে সূক্ষ্ম পেশির সঞ্চালন যেটাকে আমরা বলি ফাইন মোটর ডেভেলপমেন্ট, সেটা এনশিওর করা হলো। তো এইভাবে আমরা একটা বাচ্চাকে খেলার সুযোগ করে দিতে পারি। তার সামাজিক বিকাশ, সে আমার সাথে কথা বলছে, আমি তার নাম ধরে ডাকছি, সে হাসছে আমার সাথে। তো এইভাবে আমরা যদি বয়স অনুযায়ী তাকে ধাপে ধাপে তাকে খেলার সুযোগগুলো করে দিই এবং খেলনা দিয়ে, এটা খেলনা দিয়ে খেলার আরেকটা গুরুত্ব হচ্ছে যে আমরা যদি মায়েদেরকে, আমি যেটা বলবো যে ফেলনা জিনিস দিয়ে আমরা খেলনা বাচ্চাদেরকে খেলতে দিব। আমাদের দেশে আছে, অনেকের আছে খেলনা ওভাবে কেনার সামর্থ্য হয়তো থাকতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাসায় যে ফেলনা জিনিসগুলো আছে সেই ফেলনা জিনিসগুলো দিয়ে মায়েরা যদি খেলনা বানিয়ে বাচ্চাদেরকে খেলতে দেয়, তাহলে মাও অনুপ্রাণিত হবে এবং আমার মনে হয় সে যে এত কষ্ট করে সময় বের করে খেলনাগুলো বানাচ্ছে, তার শিশুকে খেলতে দেওয়ার জন্য সে অনুপ্রাণিত হবে। খুবই চমৎকারভাবে বলেছেন। এবং এই যে খেলনা জিনিসগুলো দিয়ে খেলনা তৈরি করার একটি মাধ্যম বললেন, এবং আর কি কি ধরনের খেলনার মাধ্যমে একটি শিশুকে মানসিক এবং শারীরিক এবং ভাষাগত বিকাশ করানো যায় আমরা আলোচনা করব। তবে স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, শিশু বিকাশ এবং আলোকিত আগামী পাওয়ার্ড বাই আইসিডিডিআরবির আজকের এই বিশেষ আয়োজন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শিশু মেধা বিকাশ এবং আলোকিত আগামী পাওয়ার্ড বাই আইসিডিডিআরবির আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন তিনজন বিশেষ অতিথি। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম একটি শিশুর মানসিক, শারীরিক কিংবা ভাষাগত যে বিকাশগুলো রয়েছে, এই বিকাশগুলো পরিবর্তন করার ক্ষেত্রে বা সঠিকভাবে ডেভেলপ করার ক্ষেত্রে খেলার গুরুত্ব কতটুকু, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। খেলার গুরুত্ব আসলে বাচ্চাদের কাজ কি? বাচ্চাদের কাজ খেলা এবং খেলার মাধ্যমে একটি শিশু তার সম্পূর্ণ বিকাশ লাভ করে এবং ভবিষ্যতে সে হয় আলোকিত আগামী। তো আমরা শুধু আসলে পরিবারে আমরা চিন্তা করি যে মায়ের ভূমিকাটাই বেশি, আমি বলবো না, মায়ের পাশাপাশি বাবার ভূমিকাটা অপরিসীম। আর এতক্ষণ তো আমি আলোচনা করলাম যে বাচ্চাদের মানসিক বিকাশটা কিভাবে হয়, এখন আমি বলতে চাই শারীরিক বিকাশ। বাচ্চাদের যে তার যে এনার্জিগুলো স্টোর হয় সেটা বার্ন আউট করা খুব জরুরি। তো আমরা যারা শহর কেন্দ্রিক আমাদের বাচ্চারা, তারা কিন্তু এই সুযোগটা পায় না। তারা বাসার মধ্যেই তাদের ছুটোছুটি করে খেলার সুযোগ থাকে না। মাঠ থাকলেও বাবা মা আজকাল এত ব্যস্ত যে বাবা মা সময় করতে পারে না বাচ্চাদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি বাচ্চাদেরকে, বাবা মা যতই ব্যস্ত থাকি, তারা যদি সময় করে আশেপাশে কোনো মাঠে আমরা সপ্তাহে 2 দিন নিয়ে যেতে পারে এবং বাচ্চাকে তার যে স্টোর এনার্জি সেগুলোকে যদি বার্ন আউট করার সুযোগ করে দিতে পারে, অবশ্যই বাচ্চার শারীরিক বিকাশ খুব সুন্দর হবে। এবং বাচ্চা যদি আমরা ঘরে রেখে যে বাচ্চাদেরকে তাদেরকে ছুটোছুটি করে খেলতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে না, এক্ষেত্রে কি হয়, তার এনার্জিগুলো যখন বার্ন আউট হতে পারে না, তখন নানা রকম ডিসফাংশনিং দেখা দেয়, তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়, তার মানসিক কিছু সমস্যা দেখা দেয়, তার আচরণগত কিছু সমস্যা দেখা দেয়। তো এই জায়গাটাতে আসলে আমি বলবো শুধু পরিবারের সদস্য, এবং যখন একটা বাচ্চা স্কুলে যেতে শুরু করে তখন আসলে আমাদের এত পড়া, এত বই, আমার মনে হয় যদি একটা দিন যদি স্কুলে বেশিরভাগটা সময়টাই যদি বাচ্চাকে খেলার সুযোগ করে দেওয়া যায়, তারা মাঠের মধ্যে ছুটোছুটি করে খেলবে, এতে কি হবে, শারীরিক বিকাশ তো ভালো হবে, পাশাপাশি তার যে সামাজিক বিকাশ সেটাও সে লাভ করতে পারবে। কারণ সামাজিক বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ। যে দেখা যায় যে কিছু বাচ্চা ইন্ট্রোভার্ট হয়, কিছু বাচ্চা এক্সট্রোভার্ট হয়। যে বাচ্চাগুলো ঘরের ভিতর থাকে, অন্যদের সাথে মিশতে পারে না, সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে তার যতই সে বুদ্ধিদীপ্ত হোক, তাকে নিজেকে প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এবং বাচ্চার আলোকিত আগামী যদি একটা বাচ্চার মাধ্যমে আমি দেখতে চাই, তাহলে অবশ্যই তাকে, আমার মনে হয় তাকে তার চারিপাশে মেশার সুযোগ করে দিতে হবে, এটা খুবই জরুরি।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার আরেকটা কথা মনে হলো, অঞ্জন দত্তের একটা গান আমরা ছোটবেলায় খুব শুনতাম। গানটা এরকম ছিল যে বাপি ও মা গেছে সিনেমা, তো এখন বাচ্চা কি করবে, বাচ্চা তো একা, তো এখন আসলে বাপি মা সিনেমা যাওয়ারও সুযোগ পায় না, বাপি ও মা যায় অফিসে। একদমই তাই। হ্যাঁ, বাচ্চারা কি করে, বাচ্চারা বাসায় খুব বোর ফিল করে, কি করবে, তখন বলা হয়েছে, মেসেজটা এরকম ছিল, তাহলে তুমি, আচ্ছা তাহলে তো আমি টিভি দেখবো, তখন বলছিল যে না টিভি দেখো না, আকাশ দেখো। তো আসলে এখন যদি এখনকার সময় উপযোগী যদি আমি চিন্তা করি, তাহলে গানটা এরকম হবে, টিভির পাশাপাশি বলবে মোবাইল দেখো না, ল্যাপটপ দেখো না, আকাশ দেখো। তো আকাশ দেখার ক্ষেত্রে আমরা ছোটবেলায় একটা খেলতাম যে, আচ্ছা আমরা বারান্দায় দাঁড়িয়ে বা ছাদে গিয়ে খেলতাম, আমি যা দেখি তুমি কি তা দেখো, আমি জানি না আপনারা খেলতেন কিনা। তো এই তখন এর মাধ্যমে কি হয়, বাচ্চা এখানেও কিন্তু একটা সমস্যা সমাধানের একটা তার যে ক্ষমতা সে লাভ করতে পারে। এবং তারপরে আমরা কি করি, আকাশে যে মেঘগুলো ছুটে বেড়ায়, আমরা মেঘগুলো দেখে কি চিন্তা করি যে এই মেঘটা মনে হয় চাঁদের বুড়ি চরকা কাটছে, একটা সাদা পরি ভেসে আসছে, তারপরে আমরা ভালুক, নানা ধরনের একটা ইমেজ আমরা দিতাম। এবং এখনো আমার মনে হয় বাচ্চারা দেয় যদি তারা সুযোগ পায়। তো এটা কিন্তু কি কল্পনা প্রবণ হওয়া, এই কল্পনা প্রবণ একটা মানে আমি বলবো যে একটা বুদ্ধিদীপ্ত বিকাশ। হ্যাঁ, যেই বাচ্চাটার যত বেশি কল্পনা প্রবণ, তার ব্যাপ্তিটা যত বেশি, সে কল্পনাতে ভেসে বেড়াবে, এই বাচ্চার কিন্তু পরবর্তীতে সে যখন বড় হবে মানবিক গুণাবলীগুলো তার মধ্যে ডেভেলপ করবে, এবং সে তার কোনো না কোনো বিষয়ে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, বলবো না যে এই বা একটা বাচ্চাই, এই যে আমরা যদি শিশুর যে বিকাশটা এটাও যদি পরিপূর্ণভাবে এনশিওর করি, তারপরে বলা যাবে না যে ওই বাচ্চাটা একটা দিক দিয়ে ভালো সব মানে সার্বিক বিকাশ লাভ করবে। কেউ হয়তো দেখা যাবে তার ভাষাগত দক্ষতা বেশি, কারো সমস্যা সমাধান করার ক্ষমতা বেশি, কারো শারীরিকভাবে যে খেলাধুলা করার সেই ক্ষমতাটা বেশি। তো এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বলবো যে আমি এগুলো খেলনা ছাড়া খেলার কথা বলছি, আরেকটা হচ্ছে যে বাচ্চারা দেখি অনুকরণ করে খেলা, এই অনুকরণ করে খেলার আসলে সুযোগ করে দিতে হবে। যে আমরা কি করি, বাচ্চারা পুতুল খেলে, তখন কি করে, তার একটা না একটা তারা বাবা মা, যেমন আমরা মায়েরা বড় চুল থাকে ওই গামছা দিয়ে চুল বাঁধে, পুতুলে চুল করে দেয়, তারপরে নানা রকম বিয়ে দেয়, সামাজিক যে ইন্টারেকশনগুলো সেটা সে করে। তো এই ধরনের খেলার মাধ্যমে কি অনুকরণ করে খেলা, তো এই অনুকরণগুলো যদি ভালো অনুকরণ হয়, বাচ্চারা কি করে, বাচ্চারা বড়রা তার সামনে যা করে বাচ্চারা কিন্তু তাই শেখে। বাচ্চারা কিন্তু নতুন অন্য কোথা থেকে শেখে না, তার চারিপাশ থেকেই শেখে। তো তার চারিপাশটাকে আমরা ইতিবাচক পরিবেশ করার জন্য যদি সুযোগ করে দিই এবং খেলার সুযোগ করে দিই, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের বাচ্চা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করবে এবং হবে আলোকিত আগামী। বাহ, কি চমৎকার ভাবে বলেছেন ম্যাম। আপনি কিছু কি যোগ করতে চান এক্ষেত্রে? সুন্দর করে বলেছেন আপা। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই যে শিশুদের যে ক্রিয়েটিভ থিঙ্কিং বা সৃজনশীল চিন্তা করার যে তার দক্ষতা, সেই দক্ষতাটা তৈরি করার জন্য যেমন শিশুরা বলেছেন যে অনুকরণ প্রিয়, তার মানে শিশুরা আসলে অনুকরণ করে এবং অনুসরণও করে, দুটাই করে। কাজে অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে আমরা যখন যারা বড়রা বাসায় থাকি বা ফ্যামিলিতে যারা বড়রা আছে, বাবা মা আছে বা পরিবার অন্যরা, তারা যেই কাজগুলো করবে সেই কাজগুলো ওর প্রতিফলনটাকে কিন্তু তার মধ্যে সে দেখতে পায়। কাজে সেই প্রতিফলনটা যেন ভালো প্রতিফলন হয়, পরিবারের সদস্যরা সেটা যদি বুঝতে পারেন, তখন শিশুর সাথে ভালো কাজগুলো তখন তারা করবেন। তখন তাদের যে যেমন সেটা অনুকরণের মাধ্যমে শিশুরা যে শেখার প্রবণতাটা, সেই প্রবণতাটা তখন বিকশিত হবে। তারপরে শিশু অনুসরণ করে। এখন বাবা প্যান্ট শার্ট পরে অফিসে যাচ্ছে, বা মা কাজ করতে যাচ্ছে, বা মা এই কাজটা করছে, মা রান্না করছে, কিভাবে রান্না করছে মাকে সে দেখছে, মা সঙ্গে সঙ্গে সহযোগিতা করছে। এবং এই যে অনুকরণ বা অনুসরণের মাধ্যমে শিশু শেখা। আর আরেকটা কথা বলেছেন আপা যে চমৎকার সুন্দর করে, যে ফেলনা থেকে ফেলনা জিনিসগুলো আঁকার অনেক মানে আমাদের দেশে কিন্তু এখন আমাদের যারা গ্রামাঞ্চলের মা, তাদের কিন্তু এত দামি খেলাগুলো কেনার বয়স উপযোগী, আমি এই শব্দটা একটু এমফাসিস দিতে চাই, যে বয়স উপযোগী খেলার উপকরণ কিন্তু কেনার সামর্থ্য ওইভাবে থাকে না। কাজে এই বয়স উপযোগী যে খেলার উপকরণগুলো, সেগুলো যদি মায়েদের
এই সম্পর্কে একটু ধারণা থাকে যে তাদের বাড়িতে যে যেমন ছোটবেলায় আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন আমরা নারকেল গাছে পাতা দিয়ে বিভিন্ন ধরনের ঘড়ি বানানো একদম। এগুলো করেছি, চশমা বানানো। চশমা বানানো। এবং এগুলো আমাদের সময়ও ছিল। তার মানে এটি ক্রিয়েটিভ থিঙ্কিং, একদম। কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং হচ্ছে। এবং আবার মাটি আমরা দিয়ে কাগজ বিভিন্ন ধরনের মাটি দিয়ে। টয়েস বানানো হতো, Yeah, exactly. চুলা বানানো হতো, এগুলো তো ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়াস। তো ওই জায়গাগুলো এখন তো বাচ্চাদের হাতে আমরা ক্লে দেই, এখন শুধু মেটেরিয়ালসটা চেঞ্জ হয়ে গেছে। তো যখন যেখানে যেটা অ্যাভেলেবেল, এখন ক্লে হোক বা আসত্র মাটি হোক, যেটা দিয়ে হোক সেগুলো তৈরি করতে পারে। কাগজ দিয়ে আমরা, আমার মনে হয় যে এমন কিছু বানাইনি, কলমদানি থেকে কলম থেকে শুরু করে সব কিছুই বানানো হয়েছে। তো এই যে শিশুকে একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য, তার প্রবলেম সলভিং এর জন্য, কি করে সে নৌকাটা বানাবে, কি করে সে কলমটা বানাবে, কি করে সে কলমদানিটা বানাবে, এই ফুলটা সে কিভাবে কাটবে, যখন সে একটু বড় হলো, যখন তার 23 থেকে 24 থেকে 36 মাস বয়সে কাগজটা কাটার যে কাটবে কি করে, এই যে এই জিনিসগুলো তাকে যদি দেখে ধরিয়ে দেয় মা, তাহলে আস্তে আস্তে করে কিন্তু শিশু তার ক্রিয়েটিভ থিঙ্কিংটাকে কাজে লাগাতে পারে, ক্রিয়েটিভ থিঙ্কিংটা বিকশিত হয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, সে চিন্তা করে আচ্ছা আমি ফুলটা কিভাবে কাটবো, এই গোলটা আমি কিভাবে বানাতে পারি, বা এই 3 কোণটা আমি কিভাবে বানাবো, একদমই। আমার কাটতে হবে কিভাবে। এই যে তার প্রবলেম সলভিং, যে সমস্যার সমাধান করার যে কৌশল, যে শিশু যত বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং তার ভালো হবে, ক্রিয়েটিভ থিঙ্কিংটা ভালো হবে, এবং প্রবলেম সলভিং স্কিলস, এই তিনটা দক্ষতা আমাদের সবার জীবনের জন্য প্রয়োজন। একদম। এবং একটা শিশুর জীবনে যখন এই দক্ষতাগুলো ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়, তখন কিন্তু ভবিষ্যতে যখন সে বড় হবে, তখন তার স্কুলে সে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে, ইজিলি সমাধান করতে পারবে। উপরন্তু অন্য তার যে সহপাঠী, তাদেরকে সে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারবে যে কিভাবে এই সমস্যাটা থেকে সে বেরিয়ে আসতে পারে। নিশ্চয়ই। এবং সৃজনশীল চিন্তা, যখন সোশ্যালাইজড হওয়ার সুযোগ হয়ে গেছে তার পরিবারে, এবং সে সৃজনশীল চিন্তাগুলো করে সহযোগীদের সাথে এমন কিছু বানিয়ে ফেলবে যেটা হয়তো আমরা ভাবতেও পারিনি, কাজে সেই সৃজনশীলতাও তার মধ্যে তৈরি হবে। একদমই তাই স্যার, চমৎকার কিছু তথ্য শুনছিলাম আমরা, অনেক দীর্ঘ সময় পরে আপনার কাছে ফিরে এলাম। তো একটু জানবো যে আমরা তো এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা সবাই অনেক বেশি ডিজিটালাইজড, যে সময়টা সারাক্ষণ স্ক্রলিং করছে বাবা মারা, সমস্ত কাজ করছে একদম ল্যাপটপ কম্পিউটারে বসে সারাক্ষণ। বাসার একটি সন্তানকে আসলে কতটুকু সময় দিতে পারি আমরা, এবং এক্ষেত্রে সন্তানদের হাতে ধরিয়ে দিচ্ছে একটা ফোন, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার, দীর্ঘ সময় তারাও দেখা যাচ্ছে সেটাতে ভিডিও গেমিং করছে, খেলছে। আসলে এই যে ডিজিটাল প্লে, এগুলোর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব কতটুকু? আবারও ধন্যবাদ, এবং খুব মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম আমিও। ডিজিটাল প্লেতে যাওয়ার আগে আমি আরেকটা দৃষ্টিভঙ্গির কথা বলি, সেটা হচ্ছে কাহলিল জিবরান, বিখ্যাত কবি, দার্শনিক। তিনি শিশুকে কিভাবে দেখতেন তার কবিতায়, বা আমরা কিভাবে দেখি। আমরা যেভাবে দেখি টিপিক্যাল ট্র্যাডিশনাল সোসাইটিতে, আমরা দেখি শিশু মানে হচ্ছে ঠিক পরিপূর্ণ মানুষ নন, তিনি উন্মানুষ, মানে তিনি একটু ছোট। একদম। কিন্তু শিশু একজন পরিপূর্ণ মানুষ, এই জায়গাটা প্রথমে বোঝা দরকার। একজন মানুষের যে ধরনের নিড, মানে প্রয়োজন, যে ধরনের অধিকার আছে, তার প্রত্যেকটাই শিশুদের আছে, তার চাইতে একটু বেশি আছে। আমি শিশু অধিকার সনদের 31 নম্বর ধারাতে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, একজন শিশু তার খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে, ইরেসপেক্টিভ অফ তার শ্রেণী, তার বর্ণ, তার মানে সে কোন সোসাইটির কোন জায়গা থেকে আসছে, প্রত্যেকেরই অধিকার আছে, এবং এটা সার্বজনীন অধিকার। এবার কাহলিল জিবরান কিভাবে দেখেন? কাহলিল জিবরান দেখেন, বা যেটা দেখার দৃষ্টিভঙ্গি, শিশু হচ্ছে সময়ের প্রতিনিধি। মানে আমিও শিশু ছিলাম, আমি এখন বড় হয়েছি, আমার সন্তান হয়েছে, আমার সন্তান বড় হবে। এক একটা সময় যাচ্ছে, সময় তো প্রবহমান, এক একটা সময়ে তিনি প্রতিনিধিত্ব করছেন। সো শিশুকে আমরা অনেক সময় সাবজেক্টিভ ঢঙে দেখি, শিশুকে অবজেক্টিভ ঢঙেও মাঝে মধ্যে দেখতে হয়। এবার এই সময়ের সাথে তো অনেক টেকনোলজির বিবর্তন ঘটছে। আমরা হারিকেনের আলোতে পড়াশোনা করেছি, বৈদ্যুতিক আলোতে আমাদের পড়াশোনা করতে হয়েছে, এটা অভ্যস্ততা তৈরি করতে হয়েছে। আমরা টাইপরাইটার মেশিন থেকে কম্পিউটারে এসেছি। এই সময়টাকে তো আপনি আটকাতে পারবেন না।
এই টেকনোলজিটাকে আপনি আটকাতে পারবেন না। তাহলে এই সময়টাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে সময়টাকে প্রগতির দিকে নিচে নিয়ে যাওয়া যায়, শিশুর সমস্ত বিকাশের কর্মকাণ্ডে এই থটটা থাকা দরকার, যেটার অ্যাবসেন্ট আছে। এবার আসি ডিজিটাল পয়েন্টে, ডিজিটাল প্লে। ডিজিটাল প্লেতে কি ঘটে? ডিজিটাল প্লে কি আসলে খারাপ? আসলে কি আমরা অ্যাভয়েড করতে পারবো? এই প্রশ্নগুলো দিয়ে, চ্যালেঞ্জিং প্রশ্নগুলো দিয়ে যদি শুরু করি, আমরা কিন্তু পারবো না। একদিকে আমরা বলছি সব কিছু ডিজিটালাইজ হবে, একদিকে আমরা বলছি ইন্টারনেটের ব্যবহার আরও বাড়াতে হবে, ইন্টারনেট রাইটসের অংশ, ইন্টারনেটের অ্যাক্সেস হিউম্যান রাইটসের অংশ হবে। এটা নিয়ে মুভমেন্ট চলছে, এটার জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে বলছি। আরেকদিকে বলছি না ডিজিটালাইজেশন শিশুদের ক্ষেত্রে চলবে না। তাহলে এইটার কোন জায়গাটায় ব্যালেন্স করতে হবে? ডিজিটালাইজেশন যে সবসময় খারাপ তা তো না। আপা একটা কথা বলেছেন, বয়স উপযোগী খেলার ম্যাটেরিয়াল বা খেলার সরঞ্জামাদি দেয়া। এইখানেও হচ্ছে কাস্টমাইজ করা, কিভাবে এটা বরং লিভারেজ নেয়াটা, ডিজিটাল থেকে আমরা সুবিধাটা নিব, বরং ঘটে যাচ্ছে উল্টা। মানে এটা ডিমান্ড ড্রিভেন না হয়ে সাপ্লাই ড্রিভেন হচ্ছে। সাপ্লাই ড্রিভেন মানে কি? একটা খেলা তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে, সেটা মার্কেটিং করছে, সেটাকে পুশ করা হচ্ছে। রেদার আমাদের যে ট্রেডিশনাল খেলাধুলার ব্যবস্থা, সেইটাতে কিভাবে কোন কোন জিনিসগুলোকে লিভারেজ করতে পারি সেটা হওয়া দরকার ছিল। মানে এটা কে করবে? এটা কি একজন প্যারেন্ট এককভাবে করতে পারে? কারণ ইন্টারনেট তো অবাধ। এটা কি একজন প্যারেন্ট কি চাইলেই পারবে? কতটুকু স্ট্রিক্টলি মেনটেন করবে? না তুমি ল্যাপটপ ধরবা না, না তুমি মোবাইল ধরবা না, কতক্ষণ, হাউ লং? ইটস কি ফিজিবল? এই জন্য হচ্ছে রাষ্ট্র, এই জন্য হচ্ছে পলিসি, কোন শিশুর কাছে কোন ইলেকট্রনিক্স ডিভাইস যাবে এবং কোন ধরনের সফটওয়্যার যাবে, কি ধরনের ফিল্টারিং থাকবে। এই জন্যই রাষ্ট্র। আমরা কি দেখি? আমরা দেখি খুব মানে 2-3 বছরের শিশু থেকে আরম্ভ করে একেবারে 18-19 বছর পর্যন্ত বিভিন্ন খেলায় মত্ত। খেলাগুলো একটু অবজার্ভ যদি করেন, মোস্ট অফ দ্য খেলা, মানে আমি বলছি না সব, মোর দেন 90% খেলা মারামারি। মানে ছেলেদের খেলা যা বলতে জামিন করে, এখানেও জেন্ডার স্টেরিওটাইপ আছে। তো ছেলেদের খেলা কি? মারামারি, এবং খুব হিংস্রতা, কে কত মারতে পারে, কে কত কিল করতে পারে, এবং রক্তারক্তির ব্যাপার, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে সব ইয়ে করছে। 5 বছরের একজন শিশু, তিনি যুদ্ধ করছেন এবং রক্তারক্তি করছেন। এখন ক্রিয়েটিভ কিছু কি নেই? মানে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কি শিশুর কগনিটিভ লার্নিং, বুদ্ধিভিত্তিক মনোজাগতিক বিকাশে আসলে কি কাজ করা যায় না? করা যায়। এগুলোকে রাষ্ট্র প্যাট্রোনাইজ করতে হয় নিশ্চয়ই। এগুলোকে আমাদের যে শিশু একাডেমি, আমাদের যে মন্ত্রণালয়, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, এদের এখানে অনেক বড় রোল আছে। আমাদের এনজিও এবং ইউএন এজেন্সিগুলোর অনেক বড় রোল আছে। এবং দুই একটা এক্সাম্পল যে নেই তা না, বেশ কয়েকটা এক্সাম্পল আছে। যারা করছেন তারা সফলভাবে করছেন, এবং যারা করছে না তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করাটা খুব বেশি জরুরি। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, শিশু মেধা বিকাশ এবং আলোকিত আগামী পাওয়ার্ড বাই আইসিডিডিআরবির আজকের আয়োজনটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।